দি ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বলা যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। বিষয়টি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে সই হওয়া নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। কাগজপত্রে এটিকে দুই দেশের জন্য এক নতুন দিগন্ত বলে অভিহিত করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এই দিগন্ত আসলে কার জন্য? আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক এটাই। এই চুক্তিটি কি আসলেই বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়ন আর বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করার একটা বিরাট সুযোগ, নাকি এর আড়ালে থাকা এর ভেতরের কঠিন সব শর্ত আর মার্কিন প্রভাবের কারণে আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার ক্ষমতাটাই হুমকির মুখে পড়বে? ঠিক। আমি মনে করি এই চুক্তিটা বাংলাদেশের জন্য একটা সোনালী সোপান। এটি আমাদের অর্থনীতির জন্য প্রয়োজনীয় কিছু সংস্কার আনবে এবং বিশ্ববাজারে আমাদের প্রধান পণ্য তৈরি পোশাক শিল্পের জন্য এক কথায় অসাধারণ সুযোগ তৈরি করবে। আর আমি ঠিক এর উল্টোটা দেখছি। আমার মতে এই চুক্তির অসম শর্তগুলো, বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত যে ধারাগুলো রয়েছে, সেগুলো বাংলাদেশের স্বাধীনভাবে চলার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা অংশীদারিত্বের চেয়ে বেশি অভিভাবকত্বের মতো শোনাচ্ছে আর কি। দেখুন, আমি বিষয়টাকে বেশ ইতিবাচকভাবেই দেখি। এই চুক্তিটা আমাদের অর্থনীতির জন্য একটা বিশাল দরজা খুলে দিচ্ছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মার্কিন বাজারে আমাদের পণ্যের প্রবেশাধিকার অনেক সহজ হয়ে যাবে। চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশে অনুচ্ছেদ ৫.৩-এ বলা হয়েছে, আমাদের তৈরি পোশাক এবং বস্ত্রপণ্যের একটি নির্দিষ্ট কোটা কোনোরকম শুল্ক বা ট্যাক্স ছাড়া আমেরিকার বাজারে ঢুকতে পারবে। একবার ভাবুন, যে খাতটা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, যেখান থেকে আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ আসে, সেই খাতটা কত বড় একটা নিশ্চয়তা পেয়ে গেল। এর পাশাপাশি এই চুক্তিটা বাংলাদেশকে কিছু আধুনিক নিয়মকানুন বা গুড রেগুলেটরি প্র্যাকটিস গ্রহণ করতে উৎসাহিত করবে, যা দেশের ভেতরে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে। আর দেখুন, যখন স্বচ্ছতা বাড়ে তখন বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা পায়। আর শ্রমিক অধিকার বা পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলোতে যে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার কথা বলা হয়েছে, সেটা হয়তো শুরুতে কারো কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই আমাদের শিল্পকে বিশ্বজুড়ে আরও বেশি নির্ভরযোগ্য করে তুলবে। আমি আপনার দৃষ্টিকোণটা বুঝতে পারছি, কিন্তু আমি ছবির অন্য পিঠটা দেখছি। আপনি যেটাকে উৎসাহিত করা বলছেন, আমার কাছে সেটাকে বাধ্য করা মনে হচ্ছে। এই যুক্তিটাকে কাগজে কলমে পারস্পরিক বলা হলেও এর ভেতরের শর্তগুলো পড়লে মনে হয় এগুলো প্রায় একতরফাভাবে বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই আমার সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। আমাদের নীতি নির্ধারণের স্বাধীনতা মারাত্মকভাবে কমে যাবে। যেমন ধরুন চুক্তির ৪র্থ অধ্যায়টা। এটা পুরোটাই অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা নিয়ে। সেখানে একটা ধারা আছে যা রীতিমতো চমকে ওঠার মতো। বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের জাতীয় নিরাপত্তার অজুহাতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে আলোচনার মাধ্যমে বাংলাদেশকেও একই ধরনের পদক্ষেপ নিতে হবে। এর মানে কি দাঁড়ায়? এর মানে তো হলো আমাদের বিদেশ নীতি কার্যত মার্কিন নীতির ছায়া হয়ে থাকবে। এটা তো গেল একটা দিক। আরও আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে, যেমন ধরুন মেডিকেল যন্ত্রপাতি, গাড়ি, এমনকি কৃষি পণ্যের ক্ষেত্রেও আমাদের সরাসরি মার্কিন মানদণ্ড মেনে চলতে হবে। এর ফলে আমাদের নিজেদের যে মান নির্ধারণকারী সংস্থা, যেমন বিএসটিআই, তাদের সক্ষমতা বাড়ানোর সুযোগটাই তো নষ্ট হয়ে গেল। আমরা কি নিজেদের মানদণ্ড তৈরির ক্ষমতা হারিয়ে ফেলব? আপনি সার্বভৌমত্বের যে প্রশ্নটি তুলছেন তা গুরুত্বপূর্ণ, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু এর বিনিময়ে আমরা যা পাচ্ছি তার ওজনও তো কম নয়। তৈরি পোশাক শিল্পের কথাই আবার বলি, এই একটা খাত দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান যোগায়। এই খাতের জন্য শুল্কমুক্ত সুবিধা পাওয়াটা আমাদের অর্থনীতির জন্য একটা লাইফলাইনের মতো। এর জন্য যদি অন্য কিছু খাতে আমাদের কিছুটা ছাড় দিতেও হয়, আমার মনে হয় এটা একটা কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। বড় কিছু পাওয়ার জন্য ছোটখাটো কিছু ছাড় তো দিতেই হয়। কিন্তু এই ছাড়টা কি আসলেই ছোটখাটো? আমার তো মনে হচ্ছে একটা খাতের সুবিধার জন্য আমরা আমাদের অর্থনীতির অনেকগুলো সম্ভাবনাময় খাতের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। আপনি কি চুক্তির কৃষি সংক্রান্ত অংশটা দেখেছেন? সেখানে অনুচ্ছেদ ২.৩-এ স্পষ্ট বলা আছে, মার্কিন কৃষিপণ্যকে আমাদের বাজারে অবৈষম্যমূলক বা অগ্রাধিকারমূলক সুবিধা দিতে হবে।
সোজা কথায় তাদের পণ্যকে বিশেষ খাতির করতে হবে। এখানেই শেষ নয়। অনুচ্ছেদ 2.5-এ বলা হয়েছে পনির বা মাংসের কিছু নির্দিষ্ট বাণিজ্যিক নাম, যেমন ধরুন ফেটা চিজ, এগুলো ব্যবহারের ওপর বাংলাদেশ কোনো বিধিনিষেধ আরোপ করতে পারবে না। এখন ভাবুন তো, আমেরিকার বিশাল কৃষি শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের দেশের ছোট আর মাঝারি খামারিরা, আমাদের দুগ্ধশিল্পীরা, তারা কি আদৌ টিকতে পারবে? এটা তো একটা অসম লড়াইয়ে তাদের ঠেলে দেওয়া। লড়াইটা হয়তো কঠিন, কিন্তু এটা আমাদের দেশীয় শিল্পকে আরও প্রতিযোগিতামূলক হতেও তো সাহায্য করবে। আর আমি শুধু পণ্যের কথা বলছি না, মানুষের অধিকারের কথাও ভাবা উচিত। যেমন ধরুন শ্রমিক অধিকারের বিষয়টা। এই চুক্তিতে মানে অ্যানেক্স 3-এর 1.19 অনুচ্ছেদে ট্রেড ইউনিয়ন করার নিয়মকানুন সহজ করা, ইউনিয়ন বিরোধী কাজের জন্য জরিমানা বাড়ানো, এমনকি ইপিজেডের ভেতরেও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার মতো যুগান্তকারী কিছু প্রস্তাব রয়েছে। এগুলো তো আমাদের দেশের শ্রম আইনের বহুদিনের প্রত্যাশিত সংস্কার। এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি আমাদের শ্রমিকদের জন্য একটা বড় অর্জন নয়? অর্জন তো বটেই, কিন্তু প্রশ্ন হলো এই অর্জনটা কিভাবে আসছে? এটা কি আমাদের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের সংসদীয় বিতর্কের মাধ্যমে অর্জিত হচ্ছে? না, এটা আসছে একটা বাণিজ্য চুক্তির শর্ত হিসেবে। নথিতে কিন্তু সরাসরি লেখা আছে বাংলাদেশ শ্যাল অ্যামেন্ড দ্য বাংলাদেশ লেবার অ্যাক্ট, অর্থাৎ বাংলাদেশকে তার শ্রম আইন সংশোধন করতে হবে। এটা এক ধরনের হুকুমের মতো শোনায়। যখন কোনো সংস্কার শাস্তিমূলক শুল্কের ভয়ে বা বাণিজ্য সুবিধার লোভে করতে হয়, তখন সেটা কি আর সত্যিকারের উন্নয়ন থাকে? নাকি এটা এক ধরনের শর্তযুক্ত সম্মতি, যেখানে আমাদের আসলে না বলার কোনো সুযোগই নেই? এটা কি একটা স্বাধীন দেশের আইন প্রণয়নের প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ নয়? আপনি হস্তক্ষেপ শব্দটি ব্যবহার করছেন। আমি বলবো এটা কৌশলগত অংশীদারিত্ব। দেখুন, আজকের বিশ্বে কোনো দেশই একা চলতে পারে না। জাতীয় নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ বা বিনিয়োগের মতো বিষয়ে যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তির সঙ্গে সহযোগিতা করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আমরা একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে পরিচিতি পাব। চুক্তিতে আমাদের প্রতিরক্ষা বাণিজ্য বাড়ানোর কথাও বলা হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায়ও কাজে দেবে। আপনি অংশীদারিত্ব বলছেন, কিন্তু আমি এর মধ্যে ক্ষমতার একটা বিশাল ভারসাম্যহীনতা দেখছি। অংশীদারিত্ব তো হয় সমানে সমানে, তাই না? কিন্তু এই চুক্তির নিরাপত্তা সংক্রান্ত ধারাগুলো পড়লে মনে হয় আমাদের নিরাপত্তার প্রযুক্তিনীতি কার্যত ওয়াশিংটনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। একটা উদাহরণ দিই। চুক্তির এক জায়গায় মানে অনুচ্ছেদ 4.3.5-এ বলা আছে মার্কিন স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কোনো দেশ থেকে বাংলাদেশ পারমাণবিক চুল্লি বা তার জ্বালানি কিনতে পারবে না। তার মানে আমাদের জ্বালানি নিরাপত্তার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সীমিত হয়ে গেল। আরও ভয়ঙ্কর একটি ধারা আছে অনুচ্ছেদ 4.3.4। সেখানে বলা হয়েছে বাংলাদেশ যদি কোনো নন মার্কেট দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই পুরো চুক্তিটাই বাতিল করে দিতে পারবে। এই নন মার্কেট দেশ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে সেটা শ্রোতাদের জন্য একটু পরিষ্কার করলে ভালো হয়। অবশ্যই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নন মার্কেট ইকোনমি বা নন মার্কেট দেশ বলতে মূলত সেই সব দেশকে বোঝানো হয় যাদের অর্থনীতিতে সরকারের নিয়ন্ত্রণ খুব বেশি এবং বাজার ব্যবস্থা যুক্তরাষ্ট্রের মতো পুরোপুরি উন্মুক্ত নয়। সহজ কথায়, যুক্তরাষ্ট্র মূলত চীন বা ভিয়েতনামের মতো দেশগুলোকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করে। তাহলে ধারাটির আসল অর্থ কী দাঁড়ালো? এর মানে হলো, আমরা যদি চীনের মতো কোনো দেশের সঙ্গে নিজেদের স্বার্থে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাই, তাহলে আমেরিকার সঙ্গে আমাদের এই চুক্তিটি বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। এখন আপনিই বলুন, এটাকে কি অংশীদারিত্ব বলা যায়, নাকি এটা আমাদের স্বাধীনভাবে বৈদেশিক সম্পর্ক তৈরির অধিকারে একটা পরিষ্কার হস্তক্ষেপ? আমি স্বীকার করছি যে কিছু ধারা বেশ কঠোর, তবে দীর্ঘমেয়াদী লাভের জন্য আমাদের কিছু স্বল্পমেয়াদী সীমাবদ্ধতা হয়তো মেনে নিতেই হবে। যেমন ধরুন বুদ্ধিবৃত্তিক সম্পদ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষার বিষয়টি। চুক্তিতে এই সুরক্ষাকে খুব জোর দেওয়া হয়েছে এবং বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি যেমন অ্যানেক্স 3-এর 1.14 অনুচ্ছেদে সই করার বাধ্যবাধকতাও রাখা হয়েছে। এর ফলে হয়তো আমাদের ওপর কিছুটা চাপ বাড়বে, কিন্তু এটা বাংলাদেশকে একটা জ্ঞানভিত্তিক অর্থনৈতিকতার দিকে নিয়ে যাবে। তখন গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানি এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে। একইভাবে আমাদের সেবা খাত, যেমন ধরুন বিমা বা ব্যাংকিং, সেখানে বিদেশি প্রতিযোগিতা এলে গ্রাহকরাই তো লাভবান হবেন, তাই না? তারা আরও ভালো এবং আধুনিক সেবা পাবে। আবারও সেই একই প্রশ্ন, এ আধুনিকায়নের মূল্যটা কি?
আপনি বলছেন জ্ঞানভিত্তিক অর্থনীতির কথা, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো কঠোর মেধাস্বত্ব আইন আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য, বিশেষ করে আমাদের ঔষধ শিল্পের জন্য একটা অভিশাপ হয়ে দেখা দিতে পারে। বিষয়টা একটু সহজ করে বলি। আমাদের দেশের ঔষধ কোম্পানিগুলো খুব কম দামে অনেক জীবন রক্ষাকারী ঔষধ তৈরি করতে পারে, কারণ আমরা বিদেশি কোম্পানির ফর্মুলা ব্যবহার করতে পারি। কিন্তু এই নতুন চুক্তির ফলে যদি তাদের মেধাস্বত্বের কড়াকড়ি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো আগামী ২০ বছর কোনো দেশীয় কোম্পানি ক্যান্সারের নতুন কোনো ওষুধের সস্তা সংস্করণ বানাতে পারবে না। তখন জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এটা কি আমরা চাই? কিন্তু ঔষধের বাইরে অন্যান্য সেবা খাতের কথা ভাবুন, যেমন বীমা খাত। বিদেশি কোম্পানি এলে প্রতিযোগিতা বাড়বে, সেবার মান উন্নত হবে। সেবার মান হয়তো উন্নত হবে, কিন্তু আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোর কি হবে? এই চুক্তিতে সাধারণ বীমা কর্পোরেশন বা এসভিসির একটি বিশেষ সুবিধা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। নিয়মটা হলো, দেশের সব বীমা কোম্পানিকে তাদের ঝুঁকির একটা নির্দিষ্ট অংশ রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির কাছে আবার বীমা করতে হয়। একে বলা হয় ম্যান্ডেটরি রি-ইন্স্যুরেন্স সেশন। এটা ছিল এসভিসির আয়ের একটা নিশ্চিত উৎস। চুক্তি অনুযায়ী এই নিয়মটা তুলে দিলে প্রতিষ্ঠানটি তার নিশ্চিত ব্যবসা হারাবে এবং বিদেশি বড় বড় কোম্পানির সঙ্গে অসম প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়বে। তাহলে এটা কি গ্রাহকের সেবা বৃদ্ধি, নাকি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার পায়তারা? পরিশেষে আমি এটাই বলবো, কোনো কিছুই নিখুঁত নয়। এ চুক্তিতে কিছু কঠিন শর্ত নিশ্চয়ই আছে, কিন্তু সামগ্রিকভাবে দেখলে এটি বাংলাদেশকে প্রয়োজনীয় সংস্কারের পথে হাঁটতে সাহায্য করবে। মার্কিন বাজারে আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা এবং নতুন বিনিয়োগের যে বিপুল সম্ভাবনা তৈরি হচ্ছে, তা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি আর আধুনিকায়নের একটি সুস্পষ্ট পথ খুলে দেবে। আমার মতে এটি একটি সাহসী এবং সময় উপযোগী পদক্ষেপ। আর আমি আমার আগের কথাতেই অটল থাকব। এই চুক্তির দৃশ্যমান সুবিধা মূলত একটি খাতে সীমাবদ্ধ, কিন্তু এর বিনিময়ে আমরা আমাদের পুরো অর্থনীতি, জাতীয় নীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের সার্বভৌমত্বকে এক বিশাল ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি। এটি বাংলাদেশের নিজস্ব উন্নয়ন মডেল তৈরির ক্ষমতাকে সীমিত করে ফেলবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এমন এক নির্ভরশীল সম্পর্ক তৈরি করবে যা অংশীদারিত্বের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণমূলক। তাহলে এটা বলাই যায় যে এই চুক্তি বাংলাদেশের সামনে একটা মৌলিক প্রশ্ন দাঁড় করিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে আরও গভীরভাবে একীভূত হওয়াটা কি আমাদের জন্য বেশি লাভজনক, নাকি নিজেদের মতো করে নীতি নির্ধারণের স্বাধীনতাটুকু বাঁচিয়ে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ? আমার মনে হয় এই চুক্তির আসল প্রভাব কি হবে তা নির্ভর করবে এর শর্তগুলো কিভাবে বাস্তবায়ন করা হয় তার ওপর। আর এই নথিতে এমন অনেক জটিল বিষয় লুকিয়ে আছে যা নিয়ে আমাদের আরও অনেক দিন ধরে আলোচনা ও বিশ্লেষণ চালিয়ে যেতে হবে।